আমডাঙ্গার তথা উত্তর চব্বিশ পরগনার পোড়খাওয়া রাজনৈতিক নেতা রফিকুর রহমান 15 বছর ধরে আমডাঙ্গা কেন্দ্রের তৃণমূল বিধায়ক এবং বিদায়ী বিধায়ক। তবে এবার তিনি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সুনজরে নেই, টিকিটও পাননি। তবে দলে তিনি একমাত্র নন, আরো 73 জন রয়েছেন। তাকে ধরে তৃণমূলের 74 জন বিধায়ক এবার প্রার্থী পদ পাননি। 2021 সালেও প্রথমে তিনি বিধানসভার টিকিট পাননি, তবে পরে তাকে ক্রমবর্ধমান জনরোষের চাপে টিকিট দেওয়া হয়। এবার আর তা হয়নি। 2011 সাল থেকে দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বাম দুর্গ হিসেবে পরিচিত আমডাঙ্গায় জোড়া ফুলে ভোট। আমডাঙ্গা তার হাত ধরে তৃণমূলের মুঠোয় ছিল। গতবার তিনি জিতলেও উত্থান লক্ষ্য করা গিয়েছে বিজেপি এবং আইএসএফ এর। এবার তিনি নেই। কার্যত আমডাঙ্গায় তৃণমূল বিজেপি আইএসএফ এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তিনি ভোটের 10 দিন পরেও সেভাবে তৃণমূলের প্রচারে নেই। ফলে এখন তৃণমূলের দুটি গোষ্ঠী আমডাঙ্গায়। একটি কর্মী সভায় তিনি একেবারে তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকীর বক্তব্যের বিরোধিতা করায় দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। একদিকে রফিকুর রহমানকে টিকিট না দেওয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের আভাস, অন্যদিকে তিনি টিকিট না পাওয়ায় তার সমর্থক এবং তার লবির সদস্যদের ক্ষোভ। রফিকুর রহমান নিজে কি নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারেন, ক্ষুব্ধ হয়ে তার শিবিরের রাজনৈতিক নেতাকর্মীরা এবং তার সমর্থকেরা কি বিপক্ষের দলের শক্তি বৃদ্ধি করবে? এবার আমডাঙ্গা বিধানসভা নির্বাচনে কতটা ডিসাইডিং ফ্যাক্টর হবে রফিকুর রহমান? তিনি নিজে কি ভাবছেন? কেন তিনি বললেন জেতা খুব শক্ত? কার সম্পর্কে আমডাঙ্গার বাড়ির বিধায়কের এমন মন্তব্য? সময় কলকাতার মুখোমুখি হয়ে রফিকুল একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন শুনে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি 3 বারের বিধায়ক এবং বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের বাড়িতে আমডাঙ্গায়। তাকে দল এবার প্রার্থীপদ দেয়নি, তার দুঃখ রয়েছে, ক্ষোভ রয়েছে। তিনি কি বলছেন তার সঙ্গে একান্ত আলাপচারিতায় জেনে নেব। শোনেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনোনয়ন যায়নি, আগে 3 বার দিয়েছে। গতবারে কেটে দিয়ে আবার ফেরত দিয়েছিল। আমি প্রমাণ করে দিয়েছি আমি আমডাঙ্গা শেষ কথা। তারপরেও যখন বিরোধীরা অনেক এগিয়ে গেছে, নাম ঘোষণার প্রায় 16 দিন পর আমার টিকিটটা ফেরত দিয়েছিল। সেদিন কিন্তু আমায় অভিষেক বাবু ফোন করে বলেছিল পরিস্থিতি পাল্টাতে জিততে পারবেন তো। আমি বললাম গতবারের থেকে বেশি ভোটে জিতবো। জিতেছি। আর আমি ভেবেছিলাম দলটা তো মামাটি মানুষের দল। আমি জীবনে কোনো দুর্নীতি করিনি, অপকর্ম করিনি। আমি জানি না, আমি 3 বারের বিধায়ক, 1 পয়সা মেডিকেল বিল আমি তোলেনি, নট এ সিঙ্গেল পয়সা। এই রেকর্ড আর কোন বিধায়কের পাবে আমার জানা নেই, সেটা অনুসন্ধান নিতে হবে। আমি কিন্তু 1 পয়সা মেডিকেল বিল তোলেনি। আমার মিসেস প্রেশারের রোগী, আমি সুগারের রোগী, আমার মানে কিডনির প্রাথমিক সমস্যা আছে, কিন্তু আজ পর্যন্ত বিল করেনি। আমি ভাবতাম আজকে এমএলএ আছি, কালকে থাকবো না, তখন আমার পয়সা কে দেবে। আমি ওই দিদির মাইনে বাড়িয়েছিল, অনারিয়াম, তাতেই আমার সংসার চলতো, সব চলতো। দলও করতাম, দলের খরচও করতাম, সবই করতাম। এই গত 3 মাস ধরে আইপ্যাকের প্রোগ্রাম করতে যে আমার গাঁটে 3 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমি ভাবলাম এটা তো নির্বাচনী খরচই হচ্ছে। তারপরে দেখলাম যে টিকিটটা নেই, আমার দুঃখ নেই, কিন্তু আমাকে একবার বলতে পারতো দিদি বা অভিষেক তোমাকে এই কারণে টিকিটটা দেওয়া হয়নি, এই তোমার দোষ। আজ পর্যন্ত বলেনি, সেটাই আমার সবচেয়ে বড় দুঃখ। বলেন আর কি বলবেন। আমার মনে হয় আমি যখন হাঁটতে শিখেছি তখন থেকেই রাজনীতিটা করি। মানে বলা ঠিক না, যেমন আমাদের দিদি বলেন অভিষেক বাবুর যখন 3 বছর বয়স, আমি ঠিক সেইভাবেই আমি রাজনীতিটা করেছি। রাজনীতি তো এতদিন করলেন, এই তো প্রাপ্তি দাঁড়ালো, এই অবস্থায় দাঁড়িয়ে এই ভাবনা চিন্তা, নতুন না, নতুন ভাবনা চিন্তা কিছু নেই।
দিদির প্রতি আমার আস্থা আছে, কারণ দিদি আমার 3বার বিধায়ক করেছে, বিশ্বাসঘাতকতা করার জায়গা নেই। কিন্তু ভেবে কষ্ট হচ্ছে, মামাটি মানুষের দল করে এবং সেটাকে পুরোপুরি অনুকরণ করে, দিদির নির্দেশ অনুকরণ করেও আর দলের স্বীকৃতিটা পেলাম না। এটাই কষ্টের, টিকিট পাইনি সেটা আমার কষ্ট। 74 বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। তার মধ্যে আপনি জানেন হয়তো মালদার বেশ কিছু কেন্দ্র আছে, মালদা হরিশ্চন্দ্রপুর তাজমহল হোটেল। আমরা দেখতে পাচ্ছি কালকে মিষ্টি খাইয়ে যেখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি গিয়ে মিষ্টি খাওয়াচ্ছেন। কিন্তু আপনার কাছে সাকিব সিদ্দিকী আসলে পরে আপনি তার সঙ্গে কথাবার্তা কতটা বলছেন আমরা জানি না, কিন্তু সবচেয়ে দুঃখের আমাদের কাছে লাগছে আপনার মতো মানুষ তার বিরুদ্ধে বার্তা যাচ্ছে, এর থেকে হচ্ছে আপনার ছেলেরা আক্রান্ত হচ্ছে, এটা কি বুঝবেন? এটা আমি জানি না কি বার্তা যাচ্ছে। গতকাল যে ইনসিডেন্টটা হয়েছে সেটা পরিকল্পনাকে বলবো না, এটা কর্মী সভা, ওটা তো আর জনসভা ছিল না। কর্মী সভায় ভুল ত্রুটি সব তুলে ধরতে হবে, এটাই এই জন্যই তো কর্মী সভা হয়, আত্মসমালোচনার জায়গা। আমাদের প্রার্থী সাহেব কোনো কোনো জায়গায় বলেছেন তার আমার এগেনস্টে 9 দিন পর প্রার্থী হন, বলে বেরিয়েছেন যে আমডাঙ্গায় কোনো উন্নয়ন হয়নি, আমডাঙ্গায় প্রচুর দুর্নীতি আছে। আমি ওটাই বলতে চাইছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমডাঙ্গায় আসেনি, এই বার্তা দিলে মানুষের কাছে বাজে বার্তা যাবে, ভোট করতে অসুবিধা হবে। কিন্তু আমার সেটা বলার সুযোগ না দেওয়ার ফলেও কিছু দুষ্কৃতী বলবো কি দলের সংস্কৃতি সম্পন্ন কর্মী যারা দলের জন্য দল করে না, তারা এসে হেনস্থা করলো, মাইক কেড়ে নিল। আমার পুরো ব্যাখ্যাটা শুনলো না। কর্মী সম্মেলনটা কেন, সেই সাম্যক ধারণা ওদের নেই। সবচেয়ে বড় জিনিস, আমাদের এমপি সাহেব ছিলেন মিটিং এ, এমপি সাহেব কিন্তু নেতা, তার পরামর্শে আমরা চলবো, সবার বক্তব্য শোনার পর তাকে কনক্লুশন করতে হবে, তাই তো? কিন্তু উনি প্রথমেই ভূমিকা দিয়েই প্রস্থান করলেন, তারপরেই ঘটনাটা ঘটলো। জানি না এর পিছনে কি আছে। আইএসএফের প্রার্থী যিনি আছেন বিশ্বজিৎ মাইতি, তিনি বলছেন তৃণমূল দল যাই হোক না কেন, রফিকার বাবু কাকু বলেছেন, রফিকার কাকু মানুষ হিসাবে অমায়িক। আমার বাড়িতে যখন আমি আক্রান্ত হয়েছিলাম, আমার বাড়িতে বোমা পড়েছিল, প্রথম ব্যক্তি যার ফোনে গেছিল তার নাম আপনার কথাই বলবেন, আপনার কথা বললেন, সেই মানুষটা যখন আক্রান্ত হচ্ছে আমি তার বাড়ি গিয়ে ফোন নিয়েছি। আজকে আইএসএফ এর প্রার্থী আপনার সঙ্গে কথা বলছি। এসেছিল আমার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে, আমি বললাম দেখো আমি দিদির অনুগামী, দিদির দলটাই করি, তৃণমূল ছাড়ার ইচ্ছা আমার নাই, আমি ছাড়বো না। উনি এসেছিলেন আশীর্বাদ চাইতে, আশীর্বাদ করা তো মানুষের মানবিক কর্তব্য, সেই আশীর্বাদ করে দিয়েছে। আপনারা একটা রাজনৈতিক পরিবারে ছিলেন, তো সেখানে দাঁড়িয়ে আপনি যে দুঃখ পেয়ে বাড়িতে থাকবেন, আমিও তৃণমূল কর্মীরা কতটা মানব বিষয়টাকে। আপনার জানেন কিনা জানি না, ঈদের ঠিক পরের দিন, আমি জানি না, এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আমাকে প্রার্থী করার সমর্থনে একটা র্যালি করেছিল। 5,000 কর্মী সমর্থক সেই র্যালিতে যোগ দিয়েছিল, এটা বলতে পারি। যেটা আপনি যখন বলতে পারেন এই ভোটগুলো তো আপনার মধ্যে থেকে তাকে ভোট দিত, তারা তো বিক্ষুব্ধ হয়ে অন্য দলে ভোট দিতে পারে। আমি তো আবেদন করব দলকে ভোট দেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বলতে এই মানুষটা 15 বছর মানুষের সঙ্গে মিশেছি এবং আমাকে দেখে সহজে শনাক্ত করতে পারতো না এই লোকগুলির মধ্যে এমএলএ কোনটি। ডাউন টু আর্থ মানুষ। এই শনাক্ত করতে গেলে তাকে চিনতে হবে, প্রশ্ন করতে, আপনি কি এমএলএ, আমাকে বলতে হবে আমি এমএলএ, তারপরে সে একটু হকচকিয়ে তাকাতো, এটাই আমার জয়। আর এইটুকু বলতে পারি, সারা বাংলার যারা
ভালো মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সামাজিক মানুষ, খোঁজ খবর রাখেন। আমি যে একজন সৎ বিধায়ক 15 বছরে সততার সঙ্গে করেছি, এই স্বীকৃতি কিন্তু বাংলার ওই ধরনের মানুষের কাছে আছে। এটাই সবচেয়ে বড় জয়। তার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেবো, এই 3বার বিধায়ক। কিন্তু আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনার এত অনুগামী, এদের তো কিন্তু করতে যাবে না, আপনি হয়তো খুব চাপা দিয়ে রাখবেন। আপনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, কিন্তু তারা তো আপনাকে চেনে, তাদের খুব আপনি আটকে রাখবেন কি করে? তারা যদি অন্য দলে চলে যায় বা এইরকম হয়, আপনি সেটা আমি আমি নেতৃত্বকে বলেছি, মিডিয়ার মাধ্যমে আমাকেও ফোন করেন, আমি দেখেন আমি দলের হয়ে প্রচার করব, কিন্তু কাউকে তো হাত ধরে ভোট দেওয়াতে পারবো না। পারবো কি? আমি চেষ্টা করব। তবে আপনারা এই মিডিয়ায় বলছি, এখনো বলছি, ভেরি টাফ টু উইন, ভেরি টাফ টু উইন। আপনার কি মনে হচ্ছে আইএসএফ এবার বাজিমাত করতে পারে? মানুষ, আমডাঙ্গা বিধানসভা 77 সালে গঠিত হয়েছে, 1977। তারপর থেকেই বহিরাগত লোক বিধায়ক হয়েছে, 6বার হয়েছে। হালিম সাহেব মারা গেছেন, আব্দুল সত্তার হচ্ছে, একবার আব্দুল সাত্তার, তারপরে 3বার আমি। মানুষ বুঝে গেছে যে বিধায়কটা এলাকার দরকার, এটা মানুষ বুঝে গেছে। প্রতিটি মানুষ আসছে আর বলছে এরপরে আমাদের কি হবে? আপনি তো নেই। আমডাঙ্গায় 53% হিন্দু, 47% মুসলমান। এসআইআর বাদ যাবে, যেটা বাদ যাবে তার 90% সংখ্যালঘু ভোট বাদ যাবে, মুসলিম ভোট বাদ যাবে, এবং ওই পার্সেন্টেজটা যখন দাঁড়িয়ে যাবে 44-56। আর আমাকে আমডাঙ্গার মানুষ হিন্দু না মুসলমান এই প্রশ্নে চিন্তা এখনো চেনে না। দুর্গাপূজায় না হলেও 30 থেকে 40টা মঞ্চে আমি ফিতে কাটি। কেউ বলে ষষ্ঠীতে উদ্বোধন করবো, আমি ষষ্ঠীর দিন তো অনেক, তাহলে সপ্তমী পঞ্চমীতে করবো, চতুর্থীতে করবো, কিন্তু উদ্বোধনটা আপনাকে করতে হবে। এটা ছিল আপনার মানুষের দাবি। আমরা এতক্ষণ কথা বলে নিলাম 3বারের বিধায়ক, এই মুহূর্তে বিধায়ক রফিকুর রহমানের সঙ্গে। তিনি পরিষ্কার বলে দিলেন যে এখানে রাজনৈতিক পট পরিবর্তনের কিন্তু আশু উপাদান এবং সম্ভাবনা রয়েছে, এবং এসআইআর এতে বাড়তি রসদ যোগাচ্ছে। এবং তিনি একথাও বললেন তৃণমূলের হয়ে তিনি প্রচারেও যেতে পারেন, এবং তৃণমূলের হয়ে তিনি মানুষের কাছে বক্তব্য রাখবেন। কিন্তু একটা কথা তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে তৃণমূলের পক্ষে এবারের নির্বাচন আমডাঙ্গায় টাফ টু উইন, এই 3টে ইংরেজি শব্দবন্ধ দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিলেন। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, আমডাঙ্গা।